নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমাদের এই রাজ্যে সাধু সন্তদের নিয়ে যে রকমের ক্লেচ্ছা এবং নোংরামো শুরু হয়েছে, আর মানে নিজের ভাষা হারিয়ে ফেলার মতন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যেন কান দুটো কালা হয়ে যাক। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু সন্তদের নিয়ে যা ক্লেচ্ছা শুরু করেছে, আর যেরকম করে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে প্রকাশ্যে কোনো প্রমাণ ছাড়া, সেটা আর ঠিক নেওয়া যাচ্ছে না। আমরা সকলেই জানি যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘ বা ইসকন, এই সবকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকমের কথা রটিয়েছেন, মানুষ খেপিয়েছেন বলে যে এরা নাকি বিজেপির হয়ে ক্যানভাসিং করছে। আর যেদিনকে এই ঘটনাটা উনি বলেন সেই দিনকেই রাত্রিবেলা, মানে ভোর রাত্রিবেলা, ইনফ্যাক্ট 3:30টার সময় হঠাৎ করে আমরা দেখতে পাই রবিবার দিনকে যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন যে সেবক রোডের উপর তৈরি করা একটা বিস্তারিত আশ্রম, সেখানে তৃণমূলের পালিত কিছু দুষ্কৃতীরা গিয়ে ওখানে হামলা চালায় এবং ওখানকার সন্ন্যাসীদের মারধর করে, ভয় দেখায়, জানে মেরে দেওয়ার হুমকিও পর্যন্ত দেয়। এবং ওখানকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা, রানস্যাক করা, এগুলো তো আছেই। তাছাড়া ওখানকার বেশ কিছুটা জমিও ওরা জবরদখল করে নেয়। তার পরবর্তীকালে ওইখানকার যারা মহারাজ, তারা পুলিশে কমপ্লেন করে। প্রদীপ রয় বলে একটি ব্যক্তি, তার সাঙ্গপাঙ্গ মিলেই এই নোংরা ঘটনাটাকে মানে আলটিমেটলি ওটাকে এক্সিকিউট করেছিল। তার পরবর্তীকালে দেখা যায় কমপ্লেন করার ঠিক 1 ঘন্টা পর ওই প্রদীপ রায় আবার রামকৃষ্ণ মিশনের মহারাজদের এগেনস্টে একটা মামলা করেছে। এবং মজার বিষয় হচ্ছে, দুটো কমপ্লেনই কিন্তু পুলিশ অ্যাকসেপ্ট করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ কতটা নোংরা এবং নিম্ন স্থানে পৌঁছে গেছে। পুলিশ কিছু করছে না, আর কিছু না করার জন্য আজকাল মাইনে পায়। আচ্ছা, এটা রইল দুটো ঘটনা। এবার এই দুটো বিষয় আপনারা প্রচুর শুনেছেন। আমার বক্তব্য এই ভিডিওতে বা এই প্রতিবেদনে এইটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম করছেন কেন। অনেকে হয়তো বলতে পারে যে শেষ সময় এসে যাচ্ছে, হয়তো ইলেকশনে হয়তো হেরে যাবে, যার জন্য উল্টোপাল্টা বলা শুরু করেছে, হয়তো মাথা কাজ করছে না। কিন্তু আমার এ ধরনের কোনো ভুল ধারণা নেই। আমার একটা খুব সুন্দর লজিক আছে এবং আমি জানি সম্ভবত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য কেন রাখছেন। খুব সহজ একটা হিসেব বন্ধুরা, আমি আমার একটা অ্যানালিসিস আপনাদের সামনে রাখছি। আপনারা অবশ্যই ভাবে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, আমার ধারণা যে পশ্চিমবঙ্গতে যে কটা ভোটার আছে, না চাইতেও তারা কিছু অংশে হিন্দু, কিছু মুসলমান, এরকম করে তো ছড়িয়ে আছে। এমন তো এরকম একটা রিলিজিয়াস ক্লাসিফিকেশন দেখতেই পাই, একটা প্রোফাইলিং দেখাই যায়। তো সেই প্রোফাইলিং এর ভিত্তি করে আমি কথাটা রাখছি যে মোটামুটি ভাবে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি বেশ কিছুটা হিন্দু ভোটকে ক্যাপচার করতে পারবে বলে আমাদের ধারণা। আর যেহেতু কিছুটা বা অনেকটাই হিন্দু ভোটকে ক্যাপচার করতে পারবে বলে ধারণা, এখন যদি আমাদের মাননীয় আরো অতিরিক্ত নেগেটিভ কথাবার্তা বলতে থাকেন হিন্দু ধর্ম বা হিন্দু সন্ত মহারিষিদের এগেনস্টে, তাহলে এই হিন্দু সনাতনী ধর্মের যারা লোকজন তারা আরো ক্ষিপ্ত হয়ে যাবে এবং তারা আরো গিয়ে বিজেপিতে ভোট দেবে। যে জিনিসটাই হয়তো তৃণমূল দল চাইছে, যে বকলমে বিজেপিকে সহযোগিতা করার। অন্যদিকে মুসলিম মাইনরিটি কমিউনিটির কাছে গিয়ে হাপিত্তেশ করে নিজেদের ভোটটা তৃণমূল চাইবে। তাতে হবে কি যে বিজেপি মেজরিটি অফ দ্য হিন্দু ভোটস ওরা পেয়ে যাবে, আর যেটা পাবে না সেটা আমাদের মাননীয় খারাপ খারাপ কথাবার্তা বলে সনাতনী ধর্মের লোকজনকে খেপিয়ে দিয়ে তাদের ভোটটাও বিজেপির দিকে ঠেলে দেবে। আর মুসলিম কমিউনিটির ভোটটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে হাত জোর করে মাথায় হিজাব পরে মুসলমানদের ভোটটা গিয়ে নিয়ে আসবে। উত্তর কিন্তু খুব পরিষ্কার। উত্তরটা হচ্ছে এই
যে এই যে 5 দফার ইলেকশন হলো, এই 5 দফার ইলেকশনে আমাদের তৃণমূল দল পরিষ্কার বুঝে গেছে যে ওদের অবস্থা খুবই খারাপ, এবং শুধু খারাপ নয়, একটু বেশি খারাপ। আর বেশি খারাপের সঙ্গে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বামফ্রন্ট কিন্তু প্রচুর ভোট পেয়ে যাচ্ছে। কতগুলো আসন পাবে তা না বলা গেলেও বেশ কিছু ভোট কিন্তু ওরা পাচ্ছে। যেমন ধরুন দীপশিতা ভালো রকমের ভোট পাচ্ছে, সৃজন ভালো রকমের ভোট পাচ্ছে, এবং তাই জন্যই তাদের উপর তাদের র্যালিতে আক্রমণ করা শুরু করেছে। পাবলিকলি দেখানোর জন্য আবার মিঠুন চক্রবর্তীর র্যালিতেও ইট এবং বোতল ছুঁড়ে মেরেছে তৃণমূলের সমর্থকরা। কিন্তু আসল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল আস্তে আস্তে করে সনাতনী ধর্মদের খেপিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে যদি হিন্দু ভোটগুলোকে বিজেপির ঝুলিতে ঠেলে দিতে পারে, আর ওদিকে মুসলমানদের কাছে গিয়ে যদি ভোট ভিক্ষে করে, তাহলে সিপিএম ভোটগুলো কম পাবে। এই ভোটের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার তো এই ধারণা। আর যার জন্যই এরকম অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন মাথা খারাপ হয়ে গেছে, কেন উল্টো পাল্টা কথা বলছে মহারিষিদের এগেনস্টে বা মহারাজদের এগেনস্টে। উদ্দেশ্য একটাই, যে সিপিএম যাতে কোনো ভোট না পায় বা বামফ্রন্ট যাতে কোনো ভোট না পায়। কেন বামফ্রন্ট যে ভোট পাচ্ছে এটা প্রথম 4 দফাতে ওরা বুঝেছে, পঞ্চম দফাতে আরো ভালো করে বুঝেছে। তার ফলেই এত অতিরিক্ত হিন্দু ধর্মের এগেনস্টে বলা শুরু করেছে, যাতে হবে কি আলটিমেটলি তৃণমূল কিছু অংশ ভোট পাবে মুসলমানদের, বাকি বেশ খানিকটা ভোট হিন্দুদের পেয়ে যাবে বিজেপি, আর স্বাভাবিকভাবেই বামফ্রন্ট বা কংগ্রেসের কাছে খুব কম ভোট পড়ে থাকবে। কিন্তু আমার ধারণা মানুষ, বাংলার মানুষ যদি বুঝতে পারে, তাহলে এই দুটো বাইনারি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু ঠিক ঠিক লোককেই ভোট দেবে। এবং ঠিক ঠিক লোক বলতে যা বোঝায়, তার ইতিহাস না কচলে যদি আগামী দিনের ফিউচারের কথা ভাবা যায়, ভবিষ্যতের কথা ভাবা যায়, তাহলে সেন্ট্রালে একটা স্ট্রং অপোজিশনের জন্য কিন্তু বামফ্রন্টকেই হয়তো ভোট দিতে চলেছে। সুতরাং এই বাইনারিটা উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বাইনারিটা ক্রিয়েট করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের অ্যাপারেন্টলি হয়তো লাগছে যে উনি ডাইরেক্টলি হিন্দু ধর্মের এগেনস্টে কথা বলছেন। উনি বলছেন উদ্দেশ্য কিন্তু হিন্দু ধর্মের এগেনস্টে যাওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে বামফ্রন্ট যাতে একটা ভোটও না পায়। ভোট বাইফার্কেশন বলে অন দ্য বেসিস অফ রিলিজন। এতটা নোংরা হয়ে গেছে বন্ধুরা আজকের রাজনীতিটা। বন্ধুরা আপনারা কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন আমার এই অ্যানালিসিসটা। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।